শুরু করতে চলেছি আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্রের দ্বিতীয় পরিচ্ছেদ। দেখো, দ্বিতীয় পরিচ্ছেদ। গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা মোকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত। ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ আর গিরিবালা। তাহলে কি গ্রামের মধ্যে কী নিয়ে আলোচনা হতো? দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা যে সমস্ত মোকদ্দমা চলতো, পাটের কারবার, এই সমস্ত। আর ভাবের আলোচনা, সাহিত্য চর্চা কারা করতো? শশীভূষণ আর গিরিবালা। ঠিক আছে, শুধুমাত্র ভাবের আলোচনা আর সাহিত্য চর্চা চলতো ওদের মধ্যে। ইহাতে কাহারও ঔৎসুক্য বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই। ওরা এই সমস্ত চক্রান্ত দলাদলিতে থাকতো না, বা মিথ্যা মোকদ্দমা এইসব নিয়ে ওরা ভাবতো না। এই সমস্ত বিষয়ে ওদের মানে এই সমস্ত বিষয়ে ওরা ঢুকতো না, মানে ওদেরকে ছুতেও পারতো না। ওরা হলো সুকুমার প্রবৃত্তির দুই যুবক যুবতী। ওদেরকে মানে গিরিবালা তো বালিকা, শশীভূষণ বয়সে বড়। ওরা আলোচনা করতো ভাবের আলোচনা, সাহিত্য চর্চা, কারণ শশীভূষণের কাছে গিরিবালা পড়তো। ইহাতে কারোর কোনো আগ্রহ ছিল না জানার, কারণ গিরিবালার বয়স 10 এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত MA BL করে বেরিয়েছে। উভয় প্রতিবেশী মাত্র। ঠিক আছে। গিরিবালার পিতা হরকুমার এককালে নিজ গ্রামের পত্তনিদার ছিলেন। এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশি জমিদারের ন্যায় বিপদ গ্রহণ করিয়াছেন। যে পরগনায় তাহাদের বাস, সেই পরগনারই নায়েবি, সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশীভূষণ MA পাস করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না। লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা, সেও তাহার দ্বারা হইয়া ওঠে না। কার হয় না? শশীভূষণ। তাহলে কি MA পাস করার পর সে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না, এবং সেই কারণেই ভ্রু কুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয়। লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে। অর্থাৎ শশীভূষণ কারোর সাথে যদি কথা না বলে এবং ভ্রু কুঞ্চিত করে, যদি ভ্রু কুঁচকে যদি দেখে, তাহলে লোকে ভাবে ওর ঔদ্ধত্য আছে ওর মধ্যে। কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষা কার্যে নিয়োগ করিলেন, তখন শশীভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল। দেখো, কলকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। তাই তো? আচ্ছা, কি বলছে দেখো, যে কলকাতায় জনসমুদ্রের মধ্যে যখন সে থাকতো, তখন পল্লীগ্রামে সেটা একা থাকাটা স্পর্ধা। সে শশীভূষণের বাবা যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশ্যই তার অকর্মণ্য পুত্রকে সে তার পল্লীতে করলো, তাহাদের সামান্য বিষয় কার্যের রক্ষার জন্য নিয়োগ করলেন। এবার দেখো, তখন শশীভূষণ পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে চাহিয়াছিল। শশীভূষণকে পল্লীবাসীদের কাছ থেকে কি হয়েছিল? উৎপীড়ন সহ্য করতে হয়েছিল, উপহাস সহ্য করতে হয়েছিল এবং লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। লাঞ্ছনার একটা কারণ ছিল, শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না। কন্যাদায়গ্রস্ত পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া ইহা কিছুতেই ক্ষমা করিতে পারেন না। বুঝতেই পারছো এখানে কি বলা হচ্ছে। শশীভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল, শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন। মানে সে আর কারোর সঙ্গে দেখা তেমন করতো না। একটি কোণের ঘরে তক্তপোষের উপর কতগুলো বাঁধানো ইংরাজি বই লইয়া বসিয়া থাকিতেন। যখন ইচ্ছা হইতো পাঠ করিতেন, যখন ইচ্ছা হতো তখনই কিন্তু সে সেটা নিয়ে পাঠ করতো বসে। ঠিক আছে। যখন এই তো ছিল তার কাজ। বিষয় কি করিয়া রাগ হইতো তাহা বিষয়ই জানে, কি করিয়া রাগ হইতো তা
সেটা বিষয়ই জানে, এই তো ছিল তার কাজ। এবং পূর্বেই আভাসে বলা গিয়াছে যে মানুষের মধ্যে, পূর্বে আভাসে কি বলা হয়েছে, মানুষের মধ্যে তার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত। ওই গ্রামে যাদের সাথে ওর সম্পর্ক গড়ে উঠেছিল তাদের মধ্যে কে ছিল, তাদের মধ্যে গিরিবালাই ছিল তার একমাত্র সঙ্গী। গিরিবালার ভাইরা স্কুলে যাইতো এবং ফিরিয়া আসিয়া মূঢ় ভগ্নীটিকে কোনোদিন জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কীরূপ। মানে গিরিবালা তো পড়াশোনা করতো না, তাকে সে স্কুলে যেত না, কিন্তু তার ভাইয়েরা যেত, এসে তাকে স্কুল থেকে ফিরে জিজ্ঞেস করতো পৃথিবীর আকার কীরূপ। কোনোদিন বা প্রশ্ন করিত সূর্য বড় না পৃথিবী বড়। সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত, তাকে মানে উপেক্ষা করতো, অবজ্ঞা করতো, করে তার ভুলটা সংশোধন করতো। সে যখন পৃথিবী বড় না সূর্য বড় যদি বলে দিত পৃথিবী বড়, তখন তার ভুলটা সংশোধন করতো, কিন্তু তাকে অবজ্ঞা করতো। সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ, এই মতটা যদি গিরিবালার নিকট প্রমাণাভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত এবং সেই সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত, তবে তাহার ভাইরা তাকে দ্বিগুণ উপেক্ষা ভরে কহিত, ইস আমাদের বইয়ে লেখা আছে আর তুই। মানে ও যদি বলতো যে পৃথিবী বড় আর সূর্য ছোট, আর যদি ও যদি বলতো আর কি, তাহলে কি হতো, তাকে আরও দ্বিগুণ উপেক্ষা করতো এবং তার ভাইগুলো বলতো যে আমাদের বইতে লেখা আছে আর তুই বলছিস পৃথিবী বড় সূর্য ছোট। ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত, মানে চুপ করে যেত গিরিবালা যে বইয়ে এই কথা আছে। দ্বিতীয় আর কোনো প্রমাণ তার নিকট আবশ্যক বোধ হইত না, কিন্তু তাহার মনে মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে। কোনো দিন সে আপন ঘরে বসিয়া কোনো একটা বই খুলিয়া বিড় করিয়া পড়ার ভান করিত এবং অনর্গল পাতা উল্টাইয়া যাইত। ছাপার কালো কালো ছোট ছোট অপরিচিত অরগুলি কি যেন এক মহারহস্য শালার সিংহদ্বারে দলে দলে সার বাঁধিয়া স্কন্ধের উপরে ইকার ঐকার রেফ উঁচাইয়া পাহারা দিত। মানে ছাপার কালো কালো ছোট ছোট অপরিচিত যে মানে অক্ষরগুলো আছে, অর নয়, এগুলো অক্ষর হবে, হ্যাঁ, কী যেন একটা মহা রহস্যশালার সিংহদ্বারে, হ্যাঁ, দলে দলে সার বেঁধে কী হতো, স্কন্ধের ওপরে একার ওকার রেফ উঁচিয়ে পাহারা দিত। গিরিবালার কোনো প্রশ্নের কোনোই উত্তর করিত না। তো যাই হোক, কথামালা তাহার ব্যাঘ্র শৃগালস্য গর্ধবের একটি কথাও কৌতূহলকাতর বালিকার নিকট ফাঁস করিত না এবং আখ্যান মঞ্জুরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মৌনব্রতের মতো নীরবে চাহিয়া থাকিত। তাহলে কি পড়তো সে? আখ্যান মঞ্জুরি পড়তো। আচ্ছা, কথামালার কথাও এখানে আছে। গিরিবালা তার ছোট ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু তাহার ভাইরা সে কথায় কর্ণপাত মাত্র করে নাই। একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল। গিরিবালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জুরি যেমন দুর্ভেদ্য রহস্যপূর্ণ ছিল, শশীভূষণও প্রথম অনেকটা সেইরূপ ছিল। দেখো, গিরিবালার কাছে কথামালা ও আখ্যান মঞ্জুরি কিন্তু যেমন রহস্যপূর্ণ, মানে দুর্ভেদ্য ছিল, ঠিক আছে, দুর্ভেদ্য রহস্যপূর্ণ ছিল। শশীভূষণও প্রথম অনেকটা কিন্তু মানে গিরিবালার কাছে দুর্ভেদ্য ও রহস্যপূর্ণ শিক্ষক ছিল। কেমন? লোহার গড়াদে দেওয়া রাস্তার ধারের ছোট বসিবার ঘরটিতে যুবক একাকী তক্তপোষের উপর পুস্তকে পরিবৃত হইয়া বসিয়া থাকিত। তাহলে কি, লোহার গড়ার দেওয়া জানালা, তোমাদের আগেই বলেছি, আগের ক্লাসে পড়িয়েছি যে রাস্তার ধারে একটা ছোট বসবার ঘর ছিল এবং যুবক শশীভূষণ সেখানে একা তক্তপোষের ওপর বসে পুস্তক পড়তো, মানে বই পড়তো। গিরিবালা গড়াদে ধরিয়া বাহিরে দাঁড়াইয়া অবাক হইয়া সেই নতপৃষ্ঠ পাঠ নিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত। পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মনে মনে স্থির করিত শশীভূষণ তাহার ভাইদের অপেক্ষা অনেক বেশি বিদ্বান। সে ভাবত যে শশীভূষণ তো তার ভাইদের থেকে অনেক বেশি বিদ্বান, কেন হবে না? শশীভূষণ তো গিরিবালাকে পাত্তা দেয়, আর ভাইরা তো পাত্তা দেয় না। তদপেক্ষা বিস্ময়জনক ব্যাপার তাহার নিকট আর কিছুই ছিল না। কথামালা প্রভৃতি পৃথিবীর প্রধান পাঠ্যপুস্তকগুলি শশীভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে এই বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না। মানে কথামালা, আখ্যান মঞ্জুরি, হ্যাঁ, এই সমস্ত বইগুলো শশীভূষণ যে পড়ে ফেলেছে গিরিবালা, সেটা সন্দেহ ছিল না। এই জন্য শশীভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত, সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না। যখন শশীভূষণ বইয়ের পাতা উল্টোতো, তখন স্থিরভাবে দাঁড়িয়ে সে কিন্তু তার জ্ঞান কতটা সেটা সে নির্ণয় করতে পারতো না, মানে শশীভূষণের। আচ্ছা,
অবশেষে দেখো কি বলছে, এই বিষয়মগ্ন বালিকাটি ক্ষীণ দৃষ্টি শশীভূষণেরও কিন্তু মনোযোগ আকর্ষণ করিল। শশীভূষণ একদিন ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল, গিরিবালা ছবি দেখবি আয়। গিরিবালা তৎক্ষণাৎ দৌড়িয়া পলাইয়া গেল। কিন্তু পরদিন সে পুনর্বার দূরে কাপড় পরিয়া সেই গড়াদের বাহিরে দাঁড়াইয়া সেইরূপ গম্ভীর মৌন মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। কি হলো দেখো, গিরিবালা কি করলো, যখন গিরিবালাকে ডাকলো শশীভূষণ, গিরিবালা ছবি দেখবি আয়, তখন গিরিবালা কি করলো, তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল। কিন্তু তার পরের দিন আবার দূরে কাপড় পরে এলো, গড়াদের বাইরে দাঁড়িয়ে সেইরূপ গম্ভীর মৌন মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য আবার দেখছে। শশীভূষণ পড়াশোনায় মন দিয়েছে, অধ্যয়ন করছে, তাকে দেখতে লাগলো। ও শশীভূষণ সেদিনও ডাকলো এবং সেই দিনও সে বিনুনি দুলিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইল। এই রূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখনো ঘনিষ্ঠতর হইয়া উঠিল। এইভাবে গুরু আর শিষ্যের মধ্যে একটা এখানে শশীভূষণ যুবক আর বালিকা গিরিবালার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল, ঘনিষ্ঠতর হলো। এবং কখন যে বালিকা গড়াদের বাইর হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল, তার তক্তপোশের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল, সেখানে বই যেখানে রাখা ছিল সেখানে বসতো, ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিক গবেষণার আবশ্যক। অর্থাৎ সেটা শশীভূষণ বলতে পারবে না কবে এসে সে বসেছিল পড়তে। শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল। শুনিয়া সকলে হাসিবেন, এই মাস্টারটি তাহার ক্ষুদ্র ছাত্রীকে কেবল যে অক্ষর বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে, অনেক বড় বড় কাব্য তর্জমা করিয়া শুনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত। বালিকা কি বুঝিত তাহা অন্তর্যামী জানেন, কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই। বালিকা যে কী বুঝতো সেটা অন্তর্যামী ছাড়া আর কেউ জানে না, কিন্তু তার যে এই কবিতাগুলো ভালো লাগতো, তর্জমা করা বড় বড় কাব্যগুলো যে ভালো লাগতো, বানান ব্যাকরণ পড়তে ভালো লাগতো, সেইগুলো অন্তর্যামী জানেন, কিন্তু তার ভালো লাগতো। সে বোঝা না বোঝায় মিশাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনা চিত্র আঁকিয়া লইত। সে কী করলো, সে এগুলো পড়ে নিজের মনে একটা কল্পনা চিত্র এঁকে নিল। নীরবে চক্ষু বিস্ফারিত করিয়া মন দিয়া শুনিত। মাঝে মাঝে একটা অত্যন্ত অসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করিত, মাঝে মাঝে কিছু অসঙ্গত প্রশ্ন করত শশীভূষণকে, এবং কখনো কখনো অকস্মাৎ একটা অসংলগ্ন প্রসঙ্গান্তরে গিয়া উপনীত হইতো, একটা আননেসেসারি কথা, হয়তো একটা প্রসঙ্গের বাইরে কোনো কথা বলে ফেললো, অসংলগ্ন একটা কথা। শশীভূষণ তাহাতে কখনো কিছু বাধা দিত না। বড় বড় কাব্য সম্বন্ধে অতি ক্ষুদ্র সমালোচকের নিন্দা প্রশংসার টিকা ভাষ্য শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত। অর্থাৎ গিরিবালা তো অতি ক্ষুদ্র একটা সমালোচক, সে তো বড় কাব্য আলোচনা সে তো সঙ্গী গিরিবালাকেই পেয়েছিল। সে যাই হোক, তার ওই ছোট ছোট সমালোচনাগুলো, নিন্দা প্রশংসা, এগুলোকে সমালোচনা বলা হচ্ছে, তো সেইগুলোকে টিকা ভাষ্য হিসাবে শুনে শশীভূষণের বেশ ভালো লাগতো। সমস্ত পল্লীর মধ্যে এই গিরিবালাই তাহার একমাত্র সমজদার বন্ধু। গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় তখন গিরির বয়স 8 বছর ছিল। তাহলে গিরিবালার বয়স ছিল, যখন শশীভূষণের সঙ্গে সাক্ষাৎ হয় তখন ছিল 8 বছর। আর যখন এমনি গিরিবালার বয়স যদি জিজ্ঞেস করে তাহলে হবে 10 বছর। এখন তাহার বয়স কত হয়েছে? এখন হয়েছে 10 বছর। এই 2 বৎসরে সে ইংরাজি ও বাংলা বর্ণমালা শিখিয়া 2-4টা সহজ বই পড়িয়া ফেলিয়াছে। এবং শশীভূষণের পক্ষে পল্লীগ্রামে এই 2 বৎসর, তাহলে শশীভূষণ পল্লীগ্রামে কতদিন আছে? 2 বছর আছে। এই 2 বৎসর নিতান্ত সঙ্গবিহীন বিরস বলিয়া বোধ হয় নাই। তাহলে আশা করছি এই দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের আলোচনা তোমরা বুঝতে পেরেছো, দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা বুঝতে পেরেছো। আজকে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা করলাম। এইভাবে আমি প্রত্যেকটা পরিচ্ছেদ আলোচনা করতে করতে এগিয়ে যাব, এবং আমি যে প্রশ্নোত্তর পর্বগুলো রেখেছি সেগুলো তোমরা আশা করি তোমরা পড়ছো এবং ক্লাসগুলো ভালো লাগছে। কমেন্ট করো এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন দিয়ে রাখো। বারবার এক কথা বলবো না, অনেকবারই বললাম। আর একটা কথা, এর পরের প্রশ্নোত্তর পর্ব আমার অনেক দূর এগিয়ে গেছে। তোমরা প্রশ্নোত্তর পর্বগুলো পড়তে থাকো, কমেন্টে জানাও ঠিক আছে কেমন লাগছে। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।